Hello and welcome to the discussion on Wagner-Meruin rearrangement. এই Wagner-Meruin rearrangementটা বহু পুরনো রিয়াকশান। বহু যুগ আগে ইগর ওয়াগনার এবং হান্স মেরুইন এই দুজন এই রিঅ্যারেঞ্জমেন্টটা প্রথম রিপোর্ট করেন এবং তাদের নামে এটাকে Wagner-Meruin rearrangement বলে। এসেনশিয়ালি ইট ইজ এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে একটা 1,2 শিফট হয়। যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে তার পাশের কার্বন থেকে, অ্যাডজাসেন্ট কার্বন থেকে কোনো একটা গ্রুপ, যাকে আমরা মাইগ্রেটিং গ্রুপ বলি, সে ওই কার্বোক্যাটায়নের ওপর মাইগ্রেশন করে আসে এবং তার ফলে একটা নতুন কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এটাকেই বলা হয় Wagner-Meruin রিঅ্যারেঞ্জমেন্ট। প্রথমে যখন হিস্টোরিক্যালি যখন এটার প্রথম ডেভেলপমেন্ট হয়েছিল তখন Wagner-Meruin রিঅ্যারেঞ্জমেন্টকে আমরা এই ধরনের কমপ্লেক্স বাইসাইক্লিক সিস্টেমের রিঅ্যারেঞ্জমেন্ট বলেই ধরতাম, কিন্তু এখন এটা 1,2 শিফট অফ হাইড্রোজেন, অ্যালকিল, অ্যারাইল গ্রুপ সব কিছুকেই ধরা হয়। এই কম্পাউন্ডটা যেরকম, এটা হচ্ছে আলফা পাইনিন, এটাকে যদি HCl দিয়ে ট্রিট করো তাহলে বর্নাইল ক্লোরাইড তৈরি হয়। বুঝতেই পারছো এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, কারণ আমি যেভাবে 1, 2, 3, 4, 5, 6 নাম্বারিং করেছি, তোমার প্রোডাক্টে অ্যাটাচমেন্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো 2 আর 4-এর মাঝখানে ব্রিজ ছিল, এখন 1 আর 4-এর মাঝখানে ব্রিজ আছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্যাম্ফিন। এটাকে যদি HCl দিয়ে ট্রিট করো তো প্রথমে ক্যাম্ফিন হাইড্রোক্লোরাইড তৈরি হয়, হুইচ রিঅ্যারেঞ্জেস টু আইসোবোরোনাইল ক্লোরাইড। আগে 2 এবং 5-এর মাঝখানে ব্রিজ ছিল, এখন 1 এবং 5-এর মাঝখানে ব্রিজ হয়েছে। ডিসাইডেডলি কমপ্লেক্স রিয়াকশান মেকানিজম, এগুলোর মধ্যে আমরা ঢুকবো না, আমরা Wagner-Meruin-এর সিম্পল এক্সাম্পলগুলো দেখব এবং জেনারেল স্কিম আমরা এখানে একটা দেখাতে চাচ্ছি। যেটা হচ্ছে যে আমার কাছে এই ধরনের একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে কার্বোক্যাটায়নের প্রিকারসার, মেবি ইট হ্যাজ আ লিভিং গ্রুপ হিয়ার, so it departs, একটা heterolytic cleavage হলো, I get a carbocation and this is a electron deficient carbon, so this is the initially formed carbocation. Now this R is my migrating group, so this carbon R bond will break and the R will migrate with its electron pair onto the carbocationic center, যেখানে আমরা এই 1 নম্বর কার্বনের উপরে এখন একটা নতুন পজিটিভ চার্জ হতে দেখব। This is a rearranged carbocation. This rearranged carbocation may lose a beta proton so that you can get an alkene. এটা obviously E1 এর দিকে চলে গেল, or it can be captured by any external nucleophile, যেখানে ওটা SN1 এর দিকে চলে গেল এবং আমরা সেখানে একটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট পেলাম। অবভিয়াসলি R ছিল এখানে, X ছিল এখানে, কিন্তু প্রোডাক্টে দেখো R X যেটার উপর ছিল সেখানে চলে গেছে, আর নিউক্লিওফাইল R যে কার্বনের উপর ছিল সেখানে চলে এসছে। তো অবভিয়াসলি এখানে একটা rearrangement হয়েছে। I have missed one thing here, I should write one R here, because R তো আর বেরোয়নি, এখানে H বেরোচ্ছে, তো এখানে একটা R থাকবে, so I have a R here. Now এই যে 1,2 শিফট, এটাকে 1,2 শিফট বলে কেন, তার আগে আমরা কতগুলো জিনিস একটুখানি জাস্ট দেখে নিই। এটাকে 1,2 শিফট কেন বলছে এটা বোঝার আগে, যে গ্রুপটা মাইগ্রেট করছে তাকে বলে মাইগ্রেটিং গ্রুপ। যেখান থেকে মাইগ্রেট করছে এই কার্বনটা, যেখানে আমরা এই নীল রঙের 1 লিখেছি সেটা হচ্ছে মাইগ্রেশন অরিজিন, আর যেখানে ম্যাজেন্টা কালারের 2 লিখেছি সেটা হচ্ছে মাইগ্রেশন টার্মিনাস। এবং এই রিঅ্যারেঞ্জমেন্টটা দুটো প্রসেসে হতে পারে। একটা হচ্ছে একদম সত্যি ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে আর যখন মাইগ্রেট করছে তখন এই সেন্টারে দুটো জিনিস হতে পারে। এইখানটায় আর যখন মাইগ্রেট করছে তখন এই ফেস থেকে মাইগ্রেট করতে পারে, আর তা না হলে এমন হতে পারে যে এইটা যেহেতু ফ্রিলি রোটেট করতে পারে তাহলে আর ওপরের ফেস থেকে মাইগ্রেট না করে তলার ফেস থেকেও মাইগ্রেট করতে পারে। অর্থাৎ এই সেন্টারটা যদি কাইরাল হয় তাহলে আর একবার উপরে আছে আর একবার নিচে আছে, অর্থাৎ এখানটায় আমরা ফ্রি কার্বোক্যাটায়নে যেরকম রেসিমাইজেশন দেখতে পাই, রেসিমাইজেশন ভায়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, ঠিক তেমনই এই সেন্টারটায় আমরা রেসিমাইজেশন পেতে পারি যদি সেটা স্টেপ ওয়াইজ মাইগ্রেশন হয় যেখানে ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আবার এমন পসিবিলিটিও উড়িয়ে দেওয়া যায় না যেখানে এক্সটার বেরোনোটা এবং আরটার মাইগ্রেশনটা কনসার্টেড, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে একটা ইন্ট্রামলিকিউলার SN2 হচ্ছে। কথাটা বলা ঠিক হচ্ছে না, কারণ SN2টা সবসময় বাইমলিকিউলার, ইন্ট্রামলিকিউলার SN2 একটা সোনার পাথর বাটির মতো কনসেপ্ট, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন এনিথিং, বাট আমাদের বোঝার সুবিধের জন্য আমরা খুব লুজলি এই টার্মটা ইউজ করতে পারি, ইন্ট্রামলিকিউলার SN2, যে এক্স বেরিয়ে গেল আর চলে এলো, সর্ট অফ খানিকটা অ্যাঙ্কাইমেরিক অ্যাসিস্ট্যান্স বা নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনের মতো গল্প আর কি। অ্যান্ড
দেন এই যে মাইগ্রেশন টার্মিনাসটা আছে, যেখানে এক্স ছিল, সেখানটায় অবভিয়াসলি কোনো রেসিমাইজেশনের চান্স নেই। ব্যাকসাইড থেকে অ্যাটাক করতে হবে, আরকে মাইগ্রেট করে আসতে হবে এক্সকে ধাক্কা মেরে বের করার জন্য। সো ইউ উইল অলওয়েজ অবজার্ভ ইনভার্সন অফ কনফিগারেশন অ্যাট দি মাইগ্রেশন টার্মিনাস। কিন্তু বোথ কেসে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আর নিজে যদি কাইরাল হয় তার কিন্তু কনফিগারেশন রিটেন্ড হবে, কারণ আর কখনোই এই বাকি মলিকিউলটাকে ছেড়ে দিয়ে বেরোচ্ছে না, সেটা কনসার্টেড পাথওয়েতেই হোক কিংবা স্টেপওয়াইজ পাথওয়েতেই হোক, যেখানে ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আমরা কিন্তু আর এর ব্যাপারে রেসিমাইজেশন বলছি না, এখানটায় কনফিউজ করো না। আমরা এখানটায় বলতে চাচ্ছি যে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এখানটায় যদি কাইরালিটি থাকে, এটা যদি একটা স্টিরিওজেনিক সেন্টার হয়, তাহলে এখানে আমরা রেসিমাইজেশন দেখতে পাবো যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়। আর যদি কনসার্টেড হয় তাহলে আর ইনভার্সন অফ কনফিগারেশনের সাথে মাইগ্রেট করবে, ইনভার্সন অ্যাট দ্য মাইগ্রেশন টার্মিনাস। আর এর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ, যেহেতু রিয়াকশান ইন্ট্রামলিকিউলার, আমরা এর আগের সেকশনটায় দেখেছি যে সেখানে কিন্তু রিটেনশন অফ কনফিগারেশন হবেই হবে, কারণ আমরা এখানে কোথাও আরকে আর প্লাস করে বের করিনি। আচ্ছা, এবার এটাকে 1-2 বলে কেন? ফার্স্ট অফ অল, এটা একটা সিগমাট্রপিক শিফট, একটা পেরিসাইক্লিক রিয়াকশান, এবং এই যে বন্ডটা ভাঙছে, এই কার্বন আর বন্ডটা ভাঙছে, আর এই সেই বন্ডটা অ্যাজ ইফ শিফট করে যাচ্ছে, সিগমা বন্ডটা শিফট করে যাচ্ছে বিটুইন 2 আর এই ম্যাজেন্টা 1। অর্থাৎ আগে ম্যাজেন্টা 1 আর নীল 1-এর ব্লু 1-এর মাঝখানে বন্ডটা ছিল, সেটা আর মাইগ্রেশনের ফলে ম্যাজেন্টা 2 আর ম্যাজেন্টা 1-এর মাঝখানে বন্ডটা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় 1-2 শিফট। এটাকে কিন্তু এই কারণে বলে না যে ব্লু 1 কার্বন থেকে ম্যাজেন্টা 2 কার্বনে আর শিফট করে গেছে, তা নয়। বলতে চায় যে এখানে একটা সিগমা বন্ড শিফট করেছে, এবং সিগমা বন্ডটা আগে ছিল 1-1 অ্যাটমের মধ্যে, এখন সেটা আছে 2-1 অ্যাটমের মধ্যে। এখানে যে 2টা বলছে সেটা ম্যাজেন্টা, যে 1টা বলছে সেটাও ম্যাজেন্টা। আর প্রথমে যখন 1-1 বলেছিল সেখানে একটা ম্যাজেন্টা আর একটা ব্লু, অর্থাৎ 1-1 থেকে শিফট করে চলে গেছে 1-2-তে, সেই জন্য বলা হয় 1-2 শিফট। তার মানে 1-2টা বেসিক্যালি ফাইনাল সিগমা বন্ডটা কাদের মধ্যে আছে সেটা ডেজিগনেট করে। এটা ডেজিগনেট করে না যে কোথা থেকে শুরু হয়ে কোথায় গেছে, সেটা কিন্তু বলে না। আচ্ছা, এবার এটা তো বোঝাই যাচ্ছে যে ওয়াগনার মিরুইনে কার্বোক্যাটায়ন থাকুক কি যাই থাকুক, এইখানটায় অবভিয়াসলি এক্সট্রা একটা লিভিং গ্রুপ, তার মানে এক্সট্রা একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তার মানে এখানটায় একটা ডেল মাইনাস চার্জ থাকতে পারে, তার মানে এই জায়গাটার উপর একটা ডেল প্লাস চার্জ থাকতে পারে। আর যদি তুমি বলো যে এক্স বেরিয়ে গেছে এবং সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাহলে তো কোনো প্রশ্নই নেই, যে সেখানে তো ডেফিনেটলি একটা কার্বোক্যাটায়ন আছে। তার মানে এই যে ম্যাজেন্টা 2 কার্বন, যেটা এই কার্বনটা, এটা বেসিক্যালি এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং এর যে ট্রানজিশন স্টেট, এই আর মাইগ্রেশনের যে ট্রানজিশন স্টেট, সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি, যেখানে আর এর সাথে পার্শিয়ালি মাইগ্রেশন অরিজিন, অর্থাৎ এই ব্লু 1 অ্যাটমের কিছুটা পার্শিয়াল বন্ড আছে, আবার আর এর সাথে ব্লু 1-এর যেরকম বন্ড আছে সেরকম ম্যাজেন্টা 2-রও বন্ড আছে, অর্থাৎ এইটারও কিছু বন্ড আছে। আবার এই C1 আর C2, এই দুটোর মাঝখানেও কিন্তু একটু পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারও আছে, কারণ এই ট্রানজিশন স্টেটটাকে আমরা 3টে রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করতে পারি। একটা হলো এইটা, যেখানে এইখানে পজিটিভ চার্জ, এখানে ফুল বন্ড। একটা হলো এইটা, যেখানে এইখানটায় মাইগ্রেশন অরিজিনে পজিটিভ চার্জ, মাইগ্রেটিং গ্রুপ, আর মাইগ্রেশন টার্মিনাসে ফুল বন্ড। আরেকটা হচ্ছে আর প্লাস আলাদা, কিন্তু মাইগ্রেশন টার্মিনাস আর মাইগ্রেশন অরিজিন, অর্থাৎ C1 আর C2-র মাঝখানে ফুল বন্ড। এবার তুমি বলবে যে আর প্লাস আলাদা হলো কী করে? এই তো বললেন যে ইন্ট্রামলিকিউলার। শোনো, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার নয়, এটা রেজোনেন্স স্ট্রাকচার। এই ট্রানজিশন স্টেটটার নেচারটাকে বোঝার জন্য আমরা এরকম 3টে স্ট্রাকচার ভাবছি। যেরকম আমরা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন যখন অ্যালকিনের ওপর তৈরি হয়, তখন আমরা ভাবি না যে সেটাকে 3টে রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে দেখানো যায়, যে দুটো কার্বনের উপরে দুটো কার্বনের উপরে প্লাস চার্জ, আর একটাতে কার্বন দুটোর মাঝখানে ডাবল বন্ড, আর ব্রোমিনের মাথায় প্লাস চার্জ। ঠিক সেরকমই এই ট্রানজিশন স্টেটটাকেও আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি এইভাবে। ইট ডাজ নট মিন যে আর প্লাস সত্যি সত্যি ভেঙে বেরিয়ে গেছে। কিন্তু এইটা আমরা বুঝতে চাচ্ছি কেন? আমরা বুঝতে চাচ্ছি এই জন্য যে আর এর নেচার তো ডিফারেন্ট হতে পারে। আমাকে এটা বুঝতে হবে যে যদি আমার এই মাইগ্রেশন অরিজিন, অর্থাৎ ব্লু 1 কার্বনে মাল্টিপল গ্রুপস থাকে যারা প্রত্যেকেই মাইগ্রেট করতে পারে, তাহলে তাদের মধ্যে কে মাইগ্রেট করবে? অর্থাৎ আমাকে একটা অর্ডার বানাতে হবে।
অর্থাৎ কার মাইগ্রেশন করার ক্ষমতা বা অ্যাপটিটিউড বেশি, এটাকে বলা হয় মাইগ্রেটরি অ্যাপটিটিউড। তো যদি আমরা এই ট্রানজিশন স্টেটকে এইরকমভাবে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে আর এর মাথায় একটা প্লাস চার্জ আছে, তো এই প্লাস চার্জকে আর যত ভালো হ্যান্ডেল করতে পারবে তত ভালো তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড হবে। তাহলে দেখো এখানে টার্সিয়ারি অ্যালকিল ইজ গ্রেটার দেন সেকেন্ডারি অ্যালকিল ইজ গ্রেটার দেন প্রাইমারি অ্যালকিল ইজ গ্রেটার দেন মিথাইল। এটা বেসিক্যালি কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি অর্ডার সেটাকে ফলো করছে। আর প্লাস যদি টার্সিয়ারি বিউটাইল হয় তাহলে তার স্টেবিলিটি অনেক বেশি আর প্লাস CH3+ তুলনায়। তাহলে সেক্ষেত্রে আর যদি টার্সিয়ারি বিউটাইল হয়, যদি স্টেরিক্স প্রবলেম না থাকে, তাহলে আর মিথাইল হওয়ার তুলনায় আর টার্সিয়ারি বিউটাইল হলে এই ট্রানজিশন স্টেট মোর স্টেবল হবে, কারণ ট্রানজিশন স্টেটের একটা ক্যানোনিক্যাল হচ্ছে আর প্লাস। আবার অ্যারাইল গ্রুপটা সেটা কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা কিন্তু টার্সিয়ারি অ্যালকিলেরও ওপরে। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যে অ্যারাইলের যে পাই ইলেকট্রন ক্লাউড আছে না, তুমি NGB মনে করে দেখো, তুমি এই জিনিসটা মনে করে দেখো যে অ্যারাইলের যদি পাই ইলেকট্রন ক্লাউড থাকে তাহলে সে অনেক এমন জিনিস করতে পারে যেটা অন্য নর্মাল অ্যালকিলের পক্ষে সম্ভব নয়। তুমি যদি এইটা ভাবো, সাপোজ এইটা যদি ভাবো, তো তাহলে ওর কিন্তু এরকম একটা ক্ষমতা আছে যে ও নিজের পাই ইলেকট্রন ক্লাউডটাকে কাজে লাগিয়ে এটাকে ডিসপ্লেস করার ক্ষমতা রাখে। তো যদি সেটা করতে পারে, সেটা অ্যালকিল গ্রুপের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। তুমি যদি এইটা নাও, সাপোজ এটা যদি এইটা হয়, তাহলে এইটি কিন্তু হবে না। এবং এটা আরও ভালো হবে, কারণ এটা যেই ওই ইলেকট্রনটা ডোনেট করবে এখানে, এখানে সাইক্লিক ফেনোনিয়াম আয়ন তৈরি হবে। ফেনোনিয়াম আয়ন মানে হচ্ছে যেটা আমরা NGP-তে পড়েছিলাম, এই রিংয়ের মধ্যে প্লাস চার্জ ঢুকবে। তার মানে এই রিংয়ের মধ্যে যদি তুমি একটা ফর এক্সাম্পল এইখানটায় যদি তুমি একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ আর গ্রুপ দিয়ে দিতে পারো, তাহলে সেটা খুব ভালো হবে। এবং সেটা পার্টিকুলারলি যদি প্যারা পজিশন বা এইসব কোনো জায়গায় থাকে, যেখানে এইখান দিয়ে অ্যাটাচমেন্টের পরে প্লাস চার্জ এখানে এখানে এবং এখানে আসবে, যদি এই সব জায়গায় থাকে, এই সব জায়গায় বা এইসব জায়গায় যদি থাকে, এই সব জায়গায় বা এইসব জায়গায় যদি থাকে, তাহলে তো সোনায় সোহাগা। আবার উল্টোটা হবে, যদি আর এর বদলে তুমি একটা জেড গ্রুপ দাও, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দাও, তাহলে রিয়াকশান খুব স্লো ডাউন করে যাবে, কারণ ফিনাইল তখন মাইগ্রেট করতে চাইবে না। ওকে, সো আমরা বুঝলাম যে মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা হচ্ছে এরকম। এবার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন কোথায় যাবে? হাইড্রোজেনের সাইজ সব থেকে ছোটো, সেই জন্য তার স্টেরিক্স সব থেকে ফেভারেবল, সেই জন্য তার মাইগ্রেশন হওয়াটা খুব ভালো। কিন্তু H+ এবং আমাদের এই যে R+, এই দুটোর মধ্যে আর এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড কিন্তু জেনারেলি বেশি থাকে। হাইড্রোজেনের অ্যাকচুয়াল মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইলের থেকে স্লাইটলি বেশি। তাহলে সেটা প্রাইমারি অ্যালকিল, সেকেন্ডারি অ্যালকিল, টার্সিয়ারি অ্যালকিল বা অ্যারাইল, এদের সঙ্গে তার কম্পিটিশানে হেরে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় হাইড্রোজেন মাইগ্রেট করে ইন প্রেফারেন্স টু আদার আর গ্রুপস। সেটার কারণটা কি? সেটার কারণটা সম্পূর্ণ অন্য। সেটা হচ্ছে তুমি যখন শুরু করেছো তখন তুমি একটা কার্বোক্যাটায়ন থেকে শুরু করেছো, তুমি যখন মাইগ্রেশন শেষ করবে তখন তুমি একটা কার্বোক্যাটায়নই পাবে। তাহলে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি যেরকম ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ফাইনাল কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন নিই যেখানে এই পাশের কার্বনে একটা আর গ্রুপ আছে আর একটা H গ্রুপ আছে, H মাইগ্রেট করতে পারে। যদি H মাইগ্রেট করে তাহলে প্লাস চার্জটা যেখানে অ্যাপিয়ার করবে সেখানে আর গ্রুপটা রয়েছে এবং আর এর একটা ধরে নাও। যদি আর ফিনাইল হয় তাহলে তার প্লাস আর এফেক্ট আছে, যদি আর অ্যালকিল হয় তাহলে তার প্লাস আই এবং হাইপার কনজুগেশন এফেক্ট আছে। অর্থাৎ এখানে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে এখানে একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন পেলাম। হাইড্রোজেন যদি মাইগ্রেট করে তবে। আর যদি আমি আরকে মাইগ্রেট করিয়ে দিই তাহলে আর এর বদলে H পড়ে রইল। H কিন্তু এই প্লাস চার্জ, যেটা নতুন প্লাস চার্জ, নতুন জায়গায় প্লাস চার্জটা এসছে, তাকে অতটা স্টেবিলাইজ করতে পারবে না, অতটা স্টেবিলাইজ করতে পারবে না। অর্থাৎ সেকেন্ডারি থেকে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হলো। তার মানে ব্যাপারটা এইটা দাঁড়ালো যে আমার ট্রানজিশন স্টেটে শুধু আর প্লাস স্টেবিলাইজ হচ্ছে কিনা সেটা দেখলে হবে না, আমার যে প্রোডাক্ট কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট কার্বোক্যাটায়নে মাইগ্রেশন অরিজিনে যেখানে প্লাস চার্জ আসছে সেখানে প্লাস চার্জটা কতটা স্টেবল সেটাও আমাকে দেখতে হবে। হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড ইটসেলফ কম হতে পারে, কিন্তু হাইড্রোজেনের বদলে যদি অন্য কেউ মাইগ্রেট করে এবং তার ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেটার স্টেবিলিটি যদি হাইড্রোজেন মাইগ্রেট করার ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তার তুলনায় সিগনিফিক্যান্টলি কম হয়, তাহলে হাইড্রোজেনকে মাইগ্রেট করানো ছাড়া আমার উপায় নেই।
অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাও ম্যাটার করে যাবে। যদি মাইগ্রেটরি অ্যাপটিটিউডের কথা বলো, ইনহেরেন্ট মাইগ্রেটরি অ্যাপটিটিউড, তাহলে হাইড্রোজেনের মাইগ্রেট করার কথা হয়তো ছিল না, এখানে হয়তো আরেরই কথা ছিল। কিন্তু হাইড্রোজেন মাইগ্রেট করলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা মোর স্টেবল কম্পেয়ার টু আর মাইগ্রেট করার জন্য। দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য প্রেফারেন্সিয়াল মাইগ্রেশন অফ হাইড্রোজেন ইন কম্প্যারিজন টু আর। এই যে ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট বা কার্বোক্যাটায়ন শিফট, এই জিনিস নিয়ে প্রচুর কাজ করেছিলেন একজন ভদ্রলোক। তিনি অর্গ্যানিক কেমিস্ট, একজন আমেরিকান অর্গ্যানিক কেমিস্ট, এফসি হুইটমোর। সেই জন্য এই 1-2 শিফটকে অনেক সময় হুইটমোর শিফটও বলে। এবং হুইটমোর বলেছিলেন যে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টগুলো they result when an atom in an electron hungry condition, এই যে an atom in an electron hungry condition seeks its missing electron pair from the next atom in the molecule. ওর খিদে পেয়েছে, ও পাশের কার্বনের উপরে যে আছে তার কাছ থেকে ইলেকট্রন খেতে চায়। এবং হুইটমোরের ডেসক্রিপশন অনুযায়ী আমরা বলতে পারি যে এটা বেসিক্যালি একটা লুইস অ্যাসিড সেন্টার, আর এইটা বেসিক্যালি একটা লুইস বেস, যে নাকি এর ইলেকট্রন হাঙ্গারকে নিউট্রালাইজ করার জন্য পাশের কার্বন থেকে ঝাঁপ দিয়ে আসছে। এবং আমরা আরেকটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়াগনার মিরুইনটা দেখলাম, যেখানে সত্যি সত্যি এই ধরনের মাইগ্রেটিং গ্রুপ, বা যদি এটা হাইড্রোজেন হয় তাহলে 1-1-1-2 শিফট যেটা হচ্ছে, 1-1 বন্ড ভেঙে 1-2-র মধ্যে বন্ড তৈরি হচ্ছে, তাহলে সেটা is sort of an extreme form of hyperconjugation. হাইপারকনজুগেশন কি? কার্বোক্যাটায়নে হাইপারকনজুগেশন হচ্ছে ফাঁকা পিওর অরবিটালে ইলেকট্রন চালান করো বাই ডিসরাপ্টিং দি সিএইচ সিগমা, ফিল্ড সিএইচ সিগমা থেকে ফাঁকা পিওর অরবিটালে ইলেকট্রন চালান করো। আমরা এই ধরনের হাইপারকনজুগেশন আঁকি না, এবং তার জন্য আমরা বলি তো যে মোর সাবস্টিটিউটেড কার্বোক্যাটায়ন্স আর মোর স্টেবল বিকজ তার হাইপারকনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যাটা বেশি। এখানে আমরা রেজোনেন্স অ্যারো ইউজ করছি, দেখো, সেই জন্য আমরা সিএইচ বন্ডটাকে ভেঙেছি, কিন্তু হাইড্রোজেনটাকে আগে যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি, মাথায় একটা প্লাস চার্জ দিয়েছি, এখানে একটা ডাবল বন্ড করেছি। জিওমেট্রি অফ দি থিং চেঞ্জ করিনি, এটা টেট্রাহেড্রাল ছিল, এটা পিরামিডাল হয়েছে। আমরা রিলেটিভ নিউক্লিয়ার পজিশনসগুলো চেঞ্জ করিনি বিকজ দিস ইজ এ রেজোনেন্স ডিসক্রিপশন। বাট এটার যদি একটা এক্সট্রিম ফর্ম হয়ে যায় যে সত্যি সত্যি সিএইচ সিগমা বন্ডের থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওই পি অরবিটালে চলে গেল এবং হাইড্রোজেনও সঙ্গে সঙ্গে চলে গেল ওই পি অরবিটালে, অর্থাৎ সেখানে একটা নতুন সিগমা বন্ড তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ হাইপার কনজুগেশনের একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট। এবার ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্টকে আমরা বহু জায়গায় দেখেছি, অলরেডি বহু জায়গায় দেখেছি, আমরা সেইগুলো নিয়ে এবার আলোচনা করব ইন দ্য নেক্সট সেকশন।